শহরের এক বড় শাড়ির দোকানের মালিক প্রীতম বাবুর একমাত্র ছেলে বিকির সঙ্গে চন্দনার বিয়ে ঠিক হয়। কিছুদিনের মধ্যেই চন্দনা এবং বিকির ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর হঠাৎ করে প্রীতম বাবু এবং মালতী দেবীর শাড়ির দোকানের ব্যবসা যেন একেবারে উপচে পড়ে। তাই তারা সবাই চন্দনাকে খুবই পছন্দ করে, কারণ তারা মনে করে নতুন বৌমা বাড়িতে আসার পর তাদের ভাগ্য পরিবর্তন হয়। কিন্তু সেই বিষয়টা চন্দনার একমাত্র ননদ দীপ্তি কিছুতেই পছন্দ করতে পারে না। বৌমা, আমরা শাড়ির দোকানে যাচ্ছি, কারণ দোকানে অনেক ভিড় হচ্ছে। তারপর ছুটির দিন অনেকেই শাড়ি কিনতে আসবে, তাই ওরা দুজনে একা একা ব্যবসা সামলাতে পারবে না। আমরা ওখানেই খাওয়া দাওয়া করব। ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তাই তুমি আমাদের জন্য অপেক্ষা করো না, কেমন? নিজের মতো করে খেয়ে নিও, আর আমার মেয়েকেও খেতে দিয়ে দিও। এই বলে চন্দনার স্বামী, শ্বশুরমশাই এবং শাশুড়ি শাড়ির দোকানে চলে যায়। কিন্তু চন্দনার মন শাড়ির দিকে পড়ে থাকে, কারণ সে বরাবরই ব্যবসা করতে পছন্দ করে। এমন সময় হঠাৎ করে বিকি তাকে ফোন করে। শোনো না, বলছি শাড়ির দোকানে উপর নিচ করতে গিয়ে হঠাৎ করে বাবার পায়ে ব্যথা লেগেছে, তাই বাবা বাড়ি চলে যাচ্ছে। তুমি যদি দোকানে আসতে খুব ভালো হতো, তাহলে তুমি আর মা একসঙ্গে শাড়ির দোকানে কারবার করতে পারতাম। কেননা তুমি তো খুব ভালো করেই জানো আমাদের শাড়ির দোকানে বেশি লেবার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বিকি, তুমি এরকম করে বলছো কেন? ওটা তো আমারও দোকান, আমি এখনই যাচ্ছি। চন্দনা তার স্বামীর কথা শুনি তখনই শাড়ির দোকানে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে বিভিন্ন রকমের দামি দামি শাড়ি দেখে তার খুবই ভালো লাগে। তার উপর দোকানে একেবারে ভিড় উপচে পড়ে। চন্দনা তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর কাছ থেকে কিভাবে শাড়ি বিক্রি করতে হয় সবকিছু শিখে নেয়। দিদি, আপনার গায়ের রঙের সঙ্গে লাল কালারের বেনারসি শাড়িটা কিন্তু খুব ভালো মানাবে, আর এটা এখন খুব ট্রেন্ডিং। সমস্ত সেলিব্রিটিরা এরকম ধরনের শাড়ি পরছে। আর শুধু লাল কালারের শাড়িটা নিলে হবে না, তার সাথে হলুদ শাড়িটাও নিতে হবে, কারণ দুটো শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি। এভাবে সারাদিন শাড়ি বিক্রি করতে করতে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যায় তারা বুঝতে পারে না। অন্যদিকে দীপ্তি একা একা বাড়িতে তার বাবার দেখাশোনা করে, তাই দীপ্তি তার মা এবং বৌদির উপর খুবই রেগে যায়। তাই সে তখনই তার মাকে ফোন করে বলে, তোমাদের কি ব্যাপার বলো তো মা? বাবার পায়ে ব্যথা লেগেছে, তাই বাবাকে আমার ঘাড়ে ফেলে রেখে তোমরা দোকানে চলে গেছো। আমি সারা দিন বাড়িতে বসে আছি। বৌদি সেই কোন সকালবেলা ডাল ভাত রান্না করে দিয়ে গেছে, কিন্তু তারপর থেকে এখন আমি কিছুই খাইনি। তোমরা কখন আসবে? আজকে আমাদের দোকানে অনেক কাস্টমার আছে, তাই আমরা একটু ব্যস্ত আছি। আমাদের আরো 2 ঘন্টা সময় লাগবে, তাই তুই তোর বাবার মতো আর তোর মতো কিছু রান্না করে খেয়ে নে। আমাদের জন্য একদম অপেক্ষা করিস না। ও আচ্ছা, এই ব্যাপার। যখন আমি তোমাকে বারবার বলি যে দোকানে গিয়ে আমি তোমার সঙ্গে শাড়ি বিক্রি করব, তখন তুমি আমার কথা শোনো না। আর এখন বৌদিকে তুমি শাড়ি বিক্রি করার সুযোগ দিয়ে দিলে। আমি বাড়িতে বসে বৌদির কাজগুলো করব, তাই তো? আর বৌদি দোকানে আরাম করে বসে থাকবে। এই বলে দীপ্তি তার মায়ের মুখের উপর ফোন কেটে দেয়। সে কিছুতেই কোনো রান্না বান্না করতেও চায় না, তাই সে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয়। অন্যদিকে রাত 10টা বেজে গেলে শাড়ির দোকান বন্ধ করার সময় হয়ে আসে। বৌমা, অনেক রাত হয়ে গেছে, আমরা সারাদিন তো এই দোকানেই কাটিয়ে দিলাম, আর তুমি বাড়িতে যেতেই পারলে না। এখন কিন্তু তোমাকে প্রত্যেক দিনই দোকানে আসতে হবে। চলো এখন দোকান বন্ধ করে দিই। এই বলে তারা যখন দোকান বন্ধ করতে যাবে, তখনই হঠাৎ করে আরো 2টো কাস্টমার চলে আসে। তারা যেহেতু কখনো কাস্টমারকে ফিরিয়ে দেয় না, তাই রাত্রি 10টার সময়ও তারা দোকান বন্ধ করতে পারে না। সেদিন দোকান বন্ধ করতে করতে রাত 11টা বেজে যায়, তাই সেদিন তারা 3 জনেই দোকানেই খাওয়া দাওয়া করে নেয়। চন্দনা যখন তার শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে বাড়িতে ফিরে আসে, তখন রাত 12টা বেজে যায়। ইতিমধ্যে দীপ্তি ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেকদিন চন্দনা তার পরিবারের সঙ্গে শাড়ির দোকানে গিয়ে ব্যবসা করে, কারণ এখন সেই শাড়ির দোকানটাই চন্দনার শ্বশুর বাড়িতে পরিণত হয়। সকাল 7টা বাজলেই চন্দনা শাড়ির দোকানে চলে যায়, আর বাড়ি ফিরতে রাত 11টা-12টা বেজে যায়। তুমি আমাদের দোকানে পা রাখার পর আমাদের দোকানের আরো বেশি বেশি উন্নতি হচ্ছে চন্দনা। তুমি আমাদের দোকানে যেভাবে কাজ করছো কিংবা শাড়ি বিক্রি করছো, তাতে আমাদের কাস্টমাররা খুব খুশি হচ্ছে, কারণ তোমার বর্তমান যুগের ফ্যাশন সম্বন্ধে অনেক জ্ঞান আছে। তুই একদম ঠিক বলেছিস বিকি। আমি ভাবছি আমাদের যে শাড়ির দোকানটা আছে তার পাশে আর একটা মডার্ন শাড়ির দোকান কিনবো, আর ওই শাড়ির দোকান আমি আমার বৌমার নামে কিনে রাখবো।
এত বাড়াবাড়ি করার কি দরকার মা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি সবকিছু এখন বৌদির নামেই করে দাও, তারপর বৌদি যখন তোমাকে আর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে তখন তোমরা বুঝতে পারবে। এই মুহূর্তে বৌদির নামে কোনো শাড়ির দোকান কেনার দরকার নেই। যদি কিছু করতে হয় তাহলে আমার নামে করো, কারণ আমার এমনিতেই কলেজ লাইফ শেষ হয়ে গেছে, তাই এবার আমি শাড়ির ব্যবসা করব। বড় বড় কথা বলবি না, তুই যা। তোর দ্বারা কখনোই এরকম শাড়ির ব্যবসা করা সম্ভব নয়। তোর বৌদিকে দেখেছিস? সকালবেলা বাড়ি থেকে বেরোয় আর মাঝরাত্রিবেলা বাড়িতে ঢোকে। মাঝে মাঝে যখন তোর দাদা দোকানে যেতে পারে না তখনও তোর বৌদি দোকানে যায়। সুতরাং শাড়ির দোকান এখন তোর বৌদি শ্বশুর বাড়ি হয়ে গেছে। দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে, রাত্রিবেলাও দোকানে খাওয়া দাওয়া করে। তুই কখনোই এরকম পরিশ্রম করতে পারবি না, বুঝেছিস? এসব কথা বলবেন না মা, এটা আমার দায়িত্ব। আর দীপ্তি ঠিকই বলেছে, আমার নামে কোনো শাড়ির দোকান কেনার দরকার নেই। আপনি বরঞ্চ আপনার নামে শাড়ির দোকান কিনে নিন, মালতী শাড়ি সেন্টার। চন্দনার কথা শুনে মালতী দেবী আর একটা নতুন শাড়ির দোকান কেনে। তাই চন্দনার উপর আরো বেশি দায়িত্ব বেড়ে যায়। একদিন যখন সবাই মিলে দোকানে যাবে তখন, বৌমা, আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তাই আজকে আমি আর শাড়ির দোকানে যাব না। বিকিও হোলসেল মার্কেটে শাড়ি কিনতে গেছে, তাই তোমাকেই আজকে শাড়ির দোকান সামাল দিতে হবে। পারবে তো? হ্যাঁ মা, নিশ্চয়ই পারবো। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। এই বলে চন্দনা একা একাই শাড়ির দোকানে চলে যায়। সে সারাদিন শাড়ি বিক্রি করতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে দুপুরবেলা খাবার খাওয়ার সময় পর্যন্ত পায় না, কারণ তাকে এখন দুটো দোকানে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতে হয়। তাদের দোকানে দু একজন কর্মচারী থাকলেও চন্দনাকে সমস্ত কিছু দেখাশোনা করতে হয়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। মা, আজকে তো দোকান বন্ধ করতে করতে রাত্রি 12টা বেজে গেছে, তাই আমি মনে হয় না আজকে বাড়িতে ফিরতে পারবো, কারণ কালকে সকালবেলা 7টার সময় একটা বড় শাড়ির অর্ডার পৌঁছাতে হবে, বিয়ে বাড়ির অর্ডার। তাই কালকে সকালে যদি দোকানে আসতে দেরি হয় তাহলে মুশকিল হয়ে যাবে। আমি আজকে রাত্রিবেলা দোকানে খাওয়া দাওয়া করে এখানেই ঘুমিয়ে পড়বো। তুমি একা একা রাত্রিবেলা দোকানে থাকবে? তোমার ভয় করবে না? না না, ভয় কিসের? এটা তো আমার দ্বিতীয় বাড়ি। এই বলে চন্দনা ফোন রেখে দেয়। এভাবেই চন্দনা সেদিন রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারে না। সে দোকানেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু এর মধ্যে চন্দনা কাজের চাপে একবারও শ্বশুর বাড়িতে ফিরতে পারে না। আর এই নিয়ে দীপ্তি তাকে কথা শোনায়। 4-5 দিন পর চন্দনা যখন শাড়ির দোকান থেকে বাড়ি ফেরে তখন, কি ব্যাপার বলো তো বৌদি, তুমি প্রত্যেকদিন শাড়ির দোকানে থাকছো, সারা দিন রাত শাড়ির দোকানে খাওয়া দাওয়া করছো, ওখানেই পড়ে থাকছো? আমার তো ব্যাপারটা ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে তুমি ব্যবসা করার নামে কোনো বদমাইশি করছো। তুমি কি বলছো দীপ্তি? একদম বাজে কথা বলবি না কিন্তু। আমি একদম ঠিক কথাই বলছি। আমার মনে হচ্ছে তুমি রাত্রিবেলা তোমার বাবার বাড়িতে আর তোমার আত্মীয় স্বজনদের সব দামি দামি শাড়ি পাচার করে দিচ্ছ, আর তা না হলে কোনো বন্ধুকে ডেকে তার সঙ্গে দেখা করছো। এরকমই কিছু হবে হয়তো। দীপ্তি এরকম ভাবে চন্দনাকে অপমান করলে চন্দনার চোখে জল চলে আসে, কারণ সে তার ননদের মুখ থেকে এরকম কথা মোটেই মেনে নিতে পারে না। যার ফলে দীপ্তিকে সবাই মিলে ভীষণই বকাবকি করে, কিন্তু দীপ্তি মোটেই থামতে চায় না। দীপ্তি, তুমি আমাকে আর অপমান করো না। তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তুমি দোকানে গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারো। আমার যাতে কোনো অসুবিধা না হয় তাই তোমার দাদা শাড়ির দোকানেই কিন্তু আলাদা করে ঘর আর রান্নাঘর তৈরি করে দিয়েছে। আমি সেখানেই থাকি আর একা একাই খাওয়া দাওয়া করি। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু দিনের পর দিন কাজের চাপ এতটাই বেড়ে যায় যে চন্দনা এবং তার পরিবার কেউই বাড়ি ফিরতে পারে না। এখন তারা শাড়ির দোকানেই রান্নাবান্না করে আর রাত্রিবেলা শাড়ির দোকানেই থেকে যায়। এভাবেই দিনের পর দিন তারা অত্যন্ত বড়লোক হয়ে ওঠে। এখন শহরের চারিদিকে তারা নিজেদের শাড়ির দোকানের ব্রাঞ্চ খোলে, তাই তাদের কাছে এখন টাকা পয়সার কোনো অভাব থাকে না। আর এই সমস্ত কিছু শুধুমাত্র সম্ভব হয় চন্দনার পরিশ্রমের জন্য। দীপ্তি, আমি আর তোমার দাদা আমাদের নতুন ব্রাঞ্চে যাচ্ছি। মা কমলিকা শাড়ি সেন্টারে গেছে, কিন্তু আমাদের সব থেকে পুরানো যে শাড়ির দোকানটা আছে ওটা আমি এখন বন্ধ করতে চাইছি না। তুমি আজকে ওই শাড়ির দোকানে গিয়ে শাড়ি বিক্রি করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। দীপ্তি সেদিন তাদের পুরানো দোকানে গিয়ে শাড়ি বিক্রি করার কথা শুনে খুবই খুশি হয়, কারণ দীপ্তি শাড়ির ব্যবসা করতে খুব পছন্দ করে।
তখনই দীপ্তি তাদের পুরানো শাড়ির দোকানে গিয়ে উপস্থিত হয়। কিন্তু দীপ্তি ভীষণই লোভী। শাড়ি বিক্রি করতে করতে সে ঘন্টার পর ঘন্টা এসির হাওয়াতে আরাম করে। সে কাস্টমারদের বেশি বেশি করে শাড়ির দাম বলে, যার ফলে কাস্টমাররা শাড়ি কিনতে চায় না। এভাবে সেদিন মাত্র কয়েকটা শাড়ি বিক্রি করে সে খুবই সামান্য টাকা উপার্জন করে। কিন্তু সেই টাকাও দীপ্তির নিজের পকেটে ভরে নেয়। এমনকি সেদিন বেশিরভাগ কাস্টমার এসে দেখে দীপ্তি শাড়ির দোকানে বসে বসে ঘুমাচ্ছে, যার ফলে কাস্টমাররা সেই দোকান থেকে চলে যায়। এভাবেই সারাদিন কাটে। হ্যালো দীপ্তি, আজকে আমরা বাড়িতে ফিরতে পারবো না। আমরা আজকে আমাদের এই শাড়ির ব্রাঞ্চেই থেকে যাব, কারণ এখানে অনেক কাস্টমারের চাপ আছে। তুমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাও, কারণ বাড়িতে কিন্তু বাবা একা আছে। এই বলে চন্দনা ফোন রেখে দেয়। সবাই শাড়ির দোকানে পড়ে থাকবে আর আমার বাড়িতে থাকতে বয়েই গেছে। আমিও আজকে রাত্রিবেলা এখানে থেকে আরাম করব। উফ, শাড়ির দোকানে কি সুন্দর ঘর, এসি চলছে, রান্নাবান্না করার জায়গা, মনটা একেবারে খুশি হয়ে যাচ্ছে। দুপুরবেলা আমি যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম ওটা গরম করে রাত্রিবেলা খেয়ে এখানেই ঘুমিয়ে পড়বো। আমি আজকে বাড়ি যাব না। এই বলে দীপ্তি দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়ে শাড়ির দোকানে মাইক্রো ওভেন চালিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে গরম গরম বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে ভুলবশত মাইক্রো ওভেনের সুইচ বন্ধ করতে ভুলে যায়। তাই হঠাৎ করে মাইক্রো ওভেনে শর্ট সার্কিট হয়ে দোকানে ভয়াবহ আগুন লেগে যায়। অন্যদিকে তার পরিবারের লোকেরা অন্যান্য সব শাড়ির দোকানে রাত কাটায়। এমন সময় হঠাৎ করে তাদের এক পুরানো কাস্টমার চন্দনাকে ফোন করে। চন্দনা, তোমাদের শাড়ির দোকানে ভয়াবহ আগুন লেগে গেছে, তাড়াতাড়ি এসো। ভেতর থেকে তোমার ননদ মনে হয় চিৎকার করছে। তোমরা যেখানেই থাকো তাড়াতাড়ি এসো। এই শুনে চন্দনা ভীষণই ভয় পেয়ে যায়। চন্দনা তখনই তার শাশুড়ি মা এবং স্বামীকে সেই ঘটনা জানালে তারাও খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা তখনই দমকলে খবর দেয় আর যতটা সম্ভব তাড়াতাড়ি শাড়ির দোকানে গিয়ে পৌঁছায়। কিন্তু ততক্ষণে তাদের পুরানো শাড়ির দোকান একেবারে পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দমকল সেখানে গিয়ে দীপ্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়। আই এম ভেরি সরি বৌদি, তুমি আমাকে বাড়ি চলে যেতে বলেছিলে, কিন্তু আমি যাইনি। আসলে তোমরা তো সবসময় শাড়ির দোকানে থাকো, তোমাদের কাছে ওটাই তোমাদের বাড়ি ঘর। তাই আমিও ভেবেছিলাম আমি আজকে শাড়ির দোকানে থাকবো। আমি খুব ভুল করে ফেলেছি বৌদি, আমার জন্য তোমাদের এত বড় শাড়ির ব্যবসার ক্ষতি হয়ে গেল। এরপরে আর কোনোদিনই এরকম ভুল করো না। ব্যবসার ক্ষতি হওয়ার থেকে বড় কথা তোমার জীবনের ক্ষতি হতে পারত। সেই দিনের পর থেকে দীপ্তি আর কোনোদিনও শাড়ির দোকানে যায় না। চন্দনা একা হাতে শাড়ির ব্যবসা সামলায়। এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আমি আর এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। এভাবে এঁটো কাটার মধ্যে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কেন যাবে? আমি চলে যাচ্ছি। প্রত্যেকদিন রান্না করা নিয়ে এই একই নাটক আমার ভালো লাগে না। রান্না করে গ্যাস মুছে দাও, রান্না হয়ে গেলে সাথে সাথে বাসন ধুয়ে ফেলো, তারপরেও হয় না গোটা রান্নাঘর আবার জল দিয়ে ধুয়ে ফেলতে হয়। তুমি কিভাবে রান্না করো তুমি জানো না? চারিদিকে মাছ মাংস ছড়িয়ে রাখো, ওরকম ভাবে রান্না করে চাই। তাই জন্য তো বললাম আমি চলে যাব। প্রত্যেকদিন হয় পটল আর না হয় বেগুন আর না হলে পনির বানাবে, তাও তোমার সারাদিন লেগে যায়। দিনের শেষে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তারপরেও শান্তিতে খেতে পারি না আমি। সব পরিষ্কার করার তাড়া লেগে যায় তোমার। বিয়ের আগে মিথ্যা কথা বলেছিলে কেন যে তুমি মাছ মাংস খাও না? সেই জন্যই তো আমি তোমার সাথে আমার দেওরের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। আমি যদি আগে থেকে জানতাম তুমি এরকম আমিষ প্রেমী, তাহলে কিছুতেই তোমাকে এই বাড়ির বৌমা হতে দিতাম না, বুঝেছো? আমাকে পছন্দ হয়েছিল বলে তোমার দেওরি তো আমাকে শিখিয়ে দিয়েছিল মিথ্যা কথা বলার জন্য। যা বলার ওকে গিয়ে বলো। প্রিয়াঙ্কা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মৌমিতা বিয়ে করে আসার পর থেকে ভেজ নন ভেজের এই ঝামেলা তাদের জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকে। মৌমিতার বিয়ে করে আসার পর থেকে ভেজ এবং নন ভেজের এই ঝামেলা তাদের জীবনে প্রতিনিয়ত ঘটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মানুষ যেমন প্রত্যেকদিন খাবার খায়, প্রত্যেকদিন ঘুমায়, প্রিয়াঙ্কা আর মৌমিতা তেমনি প্রত্যেকদিন ভেজ এবং নন ভেজ খাবার নিয়ে ঝামেলা করে। প্রিয়াঙ্কা চরম নিরামিষাশী ছিল। সে মনে করত প্রাণী হত্যা মহাপাপ এবং যারা নন ভেজ খাবার খায় তারা অনেক বড় পাপী। প্রিয়াঙ্কা ছোট যা মৌমিতা তার দেখা সবচেয়ে বড় পাপীদের মধ্যে একজন ছিল, কারণ মৌমিতা নন ভেজ ছাড়া কিছুই চিনত না। দেখো, আমি আজকে সকাল থেকে অনেক কষ্ট করে সবার জন্য রান্না করেছি। কেউ কিন্তু খাবার নষ্ট করো না। পৃথিবীতে কত মানুষ আছে যারা না খেয়ে দিন কাটায়, তাদের কথা ভেবে অন্তত সমস্ত খাবার শেষ করে দিও।
আবার সকাল সকাল জ্ঞান দিতে শুরু করলে? আমরা তো কোনোদিনও তোমার বানানো খাবার ফেলি না, তাও এত কথা কেন বলো? ফেলো না ঠিকই, কিন্তু বেশি বেশি করে খেয়ে তো শেষও করতে পারো না। শেষ করবেই বা কি করে? খাবারগুলো শেষ করে ফেললে অফিস যাওয়ার পথে মাছ মাংস কিনে কি করে খাবে, তাই না? তুমি একেই নিরামিষ রান্না করো, তার উপর এত কম তেল মশলা দাও যে আমার হাসপাতালের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় একবার আমার ডায়রিয়া হয়েছিল, তখন হাসপাতালে ভর্তি ছিলাম। হাসপাতাল থেকে আমাকে ঠিক এরকমই খাবার খেতে দিত। রোহান, তুমি শুনলে তো তোমার বউ কিভাবে আমাকে অপমান করলো? এই নাকি আমি ওকে পছন্দ করে নিয়ে এসেছি। আমার চয়েস যে এত খারাপ সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তোমার চয়েস যে খারাপ সেটা সারা বাড়ির লোক জানে, আর তুমি জানো না? চয়েস ভালো হলে কেউ লুচির সঙ্গে পটলের তরকারি করে, কোথায় কষা মাংস করবে তা নয়। আহ মৌমিতা, আর বৌদির মুখে মুখে এইভাবে তর্ক করো না। যেটা দিয়েছে সেটা খেয়ে নাও। বৌদি অনেক কষ্ট করে রান্না করেছে। হ্যাঁ সেই তো, তোমার বৌদি কষ্ট করে রান্না করেছে বলে আমাকে এখন কষ্ট করে খেতে হবে। এই বলে মৌমিতা খেতে শুরু করে। তার গলা দিয়ে নিরামিষ খাবার যেন নামতেই চায় না। কিছুক্ষণ পরে অঞ্জন এবং রাহুল খেয়ে দিয়ে চলে গেলে প্রিয়াঙ্কা আর মৌমিতা নিজের নিজের ঘরে চলে যায়। সকালবেলার ব্রেকফাস্ট করে মৌমিতার মন ভরে না। সে রান্নাঘরে গিয়ে বেশ কয়েকটা ডিম নিয়ে আবার যেন কি সব রান্না করতে শুরু করে। ইতিমধ্যেই সারা বাড়িতে ডিমের গন্ধ একেবারে ছড়িয়ে পড়ে। প্রিয়াঙ্কার নাকে ডিমের গন্ধ যেতেই সে মুখে রুমাল চাপা দিয়ে রান্নাঘরে আসে। এভাবে তুমি ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলতে পারলে ওরা বড় হলে কি সুন্দর ডিম ফুটে বের হতো, তারপর চারিদিকে ঘুরে বেড়াতো, দানা খেত। তুমি এভাবে ওদের ভবিষ্যৎ নষ্ট করে দিলে। তোমার একটুও কষ্ট হলো না? খুব কষ্ট হয়েছে গো দিদি ভাই। আমি তো ডিমগুলো ফাটাতে ফাটাতে ওদের মায়ের কথাই চিন্তা করছিলাম। এভাবে মা আর বাচ্চাদেরকে আলাদা রাখা ঠিক নয়। সত্যি বলছো? তুমি বুঝতে পেরেছো? তাহলে এবার থেকে তুমিও আমার সাথে ভেজ খাবার খাবে, তাই তো? না দিদি ভাই, আমি আজকে দুপুরে এই বাচ্চাগুলোর সাথে ওদের মায়েদের মিলিয়ে দেব। সকালবেলা বাচ্চাগুলোকে খেলাম, দুপুরবেলা ভাবছি মাটাকেও খেয়ে নেব। আমার পেটের ভেতরে গিয়ে ওরা রিইউনিয়ন করে নেবে। কেমন আইডিয়া বলো তো? তোমাকে ভালো ভাবাই আমার ভুল হয়েছে। তুমি একদম ভালো না। ভালো হবেই বা কিভাবে? যারা এরকম প্রাণী মেরে খায় তারা তো খুনি, তারা তো কখনো ভালো হতে পারে না। আবার কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা ও মৌমিতার মধ্যে ঝগড়া বেঁধে যায়। মৌমিতা আর কথা না বাড়িয়ে ডিম দিয়ে রান্না করা খাবারটা নিয়ে নিজের ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। প্রিয়াঙ্কা আর মৌমিতার ঝগড়া যেন চলতেই থাকে। কোনোদিন তাদের রান্নাঘর পরিষ্কার করা নিয়ে, আবার কোনোদিন খাদ্যের গুণাগুণ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এত রকমের খাবার আছে, তাতে কি প্রোটিন কম পড়ছে যে আবার প্রাণী হত্যা করে প্রোটিন খেতে হবে? রান্নাঘরে আমি এসব রোজ রোজ পছন্দ করব না। আগে তুই সপ্তাহে 2 দিন আমিষ রান্না করতিস, আর এখন তুই রোজ রোজ আমিষ খাবার রান্না করছিস। আমি তো দাদার কাছে শুনেছি তুমিও নাকি বিয়ের প্রথম সপ্তাহে 1 থেকে 2 দিন করে নিরামিষ খেতে, এখন তো রোজ খাও। তুমি কি কারোর কথা শোনো? অত মাছ মাংস খাওয়া ভালো নয়। তোরাই যদি সমস্ত পশু পাখিদের খেয়ে নিস, তাহলে দেখবি পৃথিবীতে এমন একটা দিন আসবে যেখানে শুধু মানুষই থাকবে, আর কোনো পশু পাখি থাকবে না। আর তুমি তো প্রত্যেকদিন এত গাছপালা খাচ্ছ, তাতেও যে তুমি এই সমস্ত পশু পাখিদেরও ভবিষ্যৎ ক্ষতি করছো, সেটা একবারও ভেবে দেখেছো? নিরামিষ খাবার খেলে কোন পশু পাখির ক্ষতি হয় শুনি? তোর মাথাটা একেবারেই গেছে। এই কারণেই বলেছি এসব আমিষ খাবার খাওয়া বন্ধ কর। আমার মাথা খারাপ হয়নি, আমি ঠিকই বলছি। তুমি আর তোমার মতো লোকজনেরা দিনরাত গাছপালা খেয়ে সমস্ত পশু পাখিদের খাবার নষ্ট করে দিচ্ছ। পরে দেখবে পৃথিবীতে এমন অবস্থা হবে যে একটা গাছপালার জন্য মানুষের সাথে পশুদের লড়াই বেঁধে যাবে। প্রিয়াঙ্কা বড্ড সাধারণ চিন্তাধারার মেয়ে ছিল, তাই মৌমিতার বলা এই কথাটা প্রিয়াঙ্কা কিছুতেই ভুলতে পারে না। তারপর থেকে সে অনেক কম কম খাবার রান্না করে আর চেষ্টা করে খাবার নষ্ট না করার। এদিকে অঞ্জন আর রোহান নিরামিষ খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে উঠেছিল, তাই তারা প্রায় দিনই বাইরে থেকে খাবার খেয়ে বাড়ি ফিরত। এভাবেই বেশ অনেকবারই প্রিয়াঙ্কার বানানো নিরামিষ খাবার নষ্ট হয়। এমনই একদিন অঞ্জন প্রিয়াঙ্কাকে ফোন করে জানায় যে সে বাইরে থেকে খেয়ে আসবে এবং তার সাথে রোহানও থাকবে। তাহলে সেটা আগে থেকে বলতে পারো না? সারাদিন রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে মুছে আমাকে নিরামিষ খাবার রান্না করতে হয়। এত কিছুর পরে প্রত্যেকদিন এত এত করে খাবার ফেলে দিতে ভালো লাগে?
আরে বাবা, তুমি আমাদের অফিসে ফোন করে জিজ্ঞাসা করো। আজ আমাদের অফিসের একজন কলিগের জন্মদিন, সেই আমাদের আজকে ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। ওকে না করে দিলে ওর মন ভেঙে যাবে না? আর আমাকে যে না করে দিলে, তার বেলা আমার মন ভাঙার কথা কে ভাবতে চাই বলো? তুমি জানো 2-1 দিন ধরে আমাদের ফ্রিজটাও খারাপ। এই খাবারগুলো যে রেখে দেব তাও তো পারবো না, সব ফেলে দিতে হবে। কত কষ্ট করে পনির বানিয়েছিলাম। যাই হোক, বাদ দাও, তুমি ফোন রাখো। প্রিয়াঙ্কার ফোনে কথা বলা শেষ হতেই মৌমিতা সেখানে চলে আসে। সেখানে এসেই মৌমিতা প্রিয়াঙ্কার সঙ্গে নানান রকমের মজা করা শুরু করে। কি বললে দিদি ভাই, তুমি অতগুলো পনির ফেলে দেবে? আহারে, তুমি এরকম করতে পারবে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? দেখতেই তো পাচ্ছিস আমার এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপর আরো গরম করাস না তো। যা, নিজের কাজ কর। এই সব কটা পনির কিন্তু তুমিই খাবে দিদি ভাই। কত গরুর বাচ্চা দুধ খেতে পায়নি, কারণ তাদের মায়ের দুধ দিয়ে তোমাদের জন্য পনির বানানো হয়েছে। সেই পনির যদি তুমি না খেয়ে ফেলে দাও, সেই বাচ্চা গরুগুলোর উপর কত অন্যায় হবে বলো তো? ওদের স্যাক্রিফাইসের কি কোনো দাম নেই? এইগুলো আমি একা খেতে পারবো? আর শুধু তো পনির নয়, অনেক রকমের তরকারি করেছিলাম, সেগুলো তো সব থেকে যাবে। তুই আমার সাথে খাবি রে? হে উপরওয়ালা, আমি এসব কি শুনছি? এখনো অন্য সবজিও আছে। কত গাছ কেটে সেই গাছগুলোকে কষ্ট দিয়ে তোমাদের মতো ভেজিটেরিয়ানদের জন্য সবজিগুলো নিয়ে আসা হয়, আর তোমরা সেগুলো না খেয়ে এভাবে নষ্ট করো। গাছগুলো স্যাক্রিফাইসের কি কোনো দাম নেই? আমার তো ভেবেই কান্না পাচ্ছে। বাজি না বকে এখান থেকে যা তো, তখন থেকে বিরক্ত করছিস। প্রিয়াঙ্কার কাছে বকা খেয়ে মৌমিতা সেখান থেকে চলে যায়, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে প্রিয়াঙ্কা কি করে। অন্যদিকে মৌমিতার কথা মতো সত্যি সত্যি গাছ এবং বাছুরদের দুঃখে প্রিয়াঙ্কা কোনো খাবারই ফেলতে চায় না। সে কষ্ট করে হলেও সমস্ত খাবার নিজেই খেয়ে ফেলে। এই দেখে মৌমিতার খারাপ লাগলেও সে মনে মনে আনন্দ পায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। আজকাল প্রিয়াঙ্কা আর কাউকে নিরামিষ খাবার খাওয়ার জন্য জোর করে না। সে নিজের রান্না নিজের ঘরেই করে। তার এমন ব্যবহারে সবাই খুবই চিন্তায় পড়ে যায়। হঠাৎ কি হলো বলতো ভাই? তোর বৌদি তো আমাদের কাউকে নিরামিষ খেতে বলছে না, এমনকি আমরা কি খাচ্ছি সেসব নিয়ে প্রশ্নও করছে না। কিছু তো একটা গোলমাল হয়েছে। তুমি কিছু জানো মৌমিতা? না দিদি ভাই তো আজকাল আমাকে বকাবকিও করে না, আর রান্নাঘর নিয়ে আমাদের ঝামেলাও বাঁধে না, কারণ দিদি ভাই নিজের রান্না নিজের ঘরেই তো করে। কি যে হলো কিছু বুঝতে পারছি না তো। যে কদিন বৌদি কিছু বলছে না, সে কদিন আমরা নয় একটুখানি মাছ মাংস খেয়েই নেই। বৌদি যখন আবার আমাদের জন্য নিরামিষ রান্না করবে, তখন তো না চাইতেও সেগুলো খেতে হবে। আমি আজকে সবার জন্য মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো, তোমরা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসো। প্রিয়াঙ্কা তাদের সবার কথা আড়াল থেকে শুনতে পায়। তার খারাপ লাগলেও সে কাউকে কিছু বলে না। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে নিজের মতো রান্না করে। প্রিয়াঙ্কার এমন ব্যবহার মৌমিতার খুবই অদ্ভুত লাগে। অঞ্চন এবং রোহান রাত্রে বাড়ি ফিরে এলে তারা সবাই মিলে খুবই আনন্দ করে খাবার খায়। প্রিয়াঙ্কা একবারও বাইরে তাদের সঙ্গে দেখা করতে আসে না। এভাবেই সময় কাটতে থাকে। তারা সবাই লক্ষ্য করে প্রিয়াঙ্কার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কেন বা কিসের জন্য সেটা তারা কেউই বুঝতে পারে না। তারা বাড়িতে ডাক্তার নিয়ে আসে। ডাক্তারবাবু ভালো করে চেক আপ করে বলে, আপনি কি ঠিক করে খাবার খান না? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার শরীরে প্রোটিন ভিটামিন বলে কিছুই নেই। ও কিছুই খেতে চায় না ডাক্তারবাবু। সারাদিন শুধু শাকসবজি ফলমূল এসব খেয়ে থাকে। প্রোটিন থাকে এমন কোনো খাবারই খায় না। ফলমূল বা শাকসবজি খেলে কারোর অবস্থা এত খারাপ হয় না। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমি ওনার থেকে শুনতে চাই, আপনিই বলুন। আমাকে তো মৌমিতা বলেছিল আমি দুধ খেলে বাছুরগুলো তাদের মায়ের দুধ পাবে না, তারা না খেয়ে থাকবে। আমি যদি শাকসবজি খেয়ে ফেলি তাহলে ভবিষ্যতে পশু পাখিরা শাকসবজি খেতে পারবে না। সেই জন্য আমি শুধু চাল আর ডাল ফুটিয়ে খাই। প্রিয়াঙ্কার কথা শুনে মৌমিতা এবং বাকি সবাই লজ্জায় পড়ে যায়। মৌমিতা বুঝতে পারেনি তার করা ছোট্ট একটা মজার কারণে প্রিয়াঙ্কার জীবনে এত বড় সমস্যা হবে। মৌমিতা প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চায় এবং ডাক্তারও প্রিয়াঙ্কাকে ঠিক করে খাওয়া দাওয়া করার কথা বুঝিয়ে বলে এবং প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট ইত্যাদি সমস্ত কিছুর জন্য ওষুধ লিখে দেয়। মৌমিতা দিনরাত খুব ভালোভাবে প্রিয়াঙ্কার খেয়াল রাখে এবং মৌমিতাও মাঝে মাঝে আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খায়।